স্বাগত। বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছে আমি জাহিদ হোসেন এবং সাথে আছে আমি মাহমুদা মমিতা। জানিয়ে দিচ্ছি বার্তা কক্ষের সর্বশেষ। মার্চ মাসে করোনার আরেকটি আঘাত আসতে পারে বললেন প্রধানমন্ত্রী, সবাইকে সতর্ক থাকার তাগিদ। ফাইজারের করোনা ভ্যাকসিনও পাচ্ছে বাংলাদেশ। ফেব্রুয়ারি মাসের মধ্যে ৮ লাখ ডোজ পাওয়ার আশা। বঙ্গবন্ধুর খুনি মোসলেউদ্দিন সহ ৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল, এতদিন নাম থাকার দায় নিলেন মন্ত্রী। বাংলাদেশে আপনারা এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে যাচ্ছে পুরো খবরে। স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল তারাই আজ ব্যর্থ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেছেন। মার্চ মাসে করোনার আরও একটি আঘাত আসতে পারে আশঙ্কার কথা জানিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আলোচনা সভা করে আওয়ামী লীগ। এতে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুলে ধরেন শোষিত বঞ্চিত মানুষের অধিকার আদায়ে জাতির পিতার আজীবন সংগ্রাম ও দীর্ঘ কারাজীবনের কথা। বলেন, বঙ্গবন্ধুই বাংলাদেশের একমাত্র নেতা যিনি দলকে সংগঠিত করতে মন্ত্রিত্ব ত্যাগ করেছিলেন। তার জনতা তাদেরকে যে তিনি কত ভালোবাসতেন সেটা হলো সবথেকে বড় কথা, যে বাংলার মানুষকে তিনি সবথেকে বেশি ভালোবাসতেন। সেই মানুষের কাছেই তিনি ছুটে গিয়েছিলেন। দীর্ঘ ৯টা মাস যে কারাগারে ছিলেন, সেখানে তার উপর যে অত্যাচার নির্যাতন, তিনি আপনারা লক্ষ্য করবেন সুখে কীরকম দরিদ্রী হয়ে যান। ৪০ পাউন্ড ওজন তার কমে যায়। জাতির পিতার প্রত্যাবর্তন দিবসে সন্ত্রাস জঙ্গিবাদ থেকে দেশকে মুক্ত রেখে অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। বলেন, বাংলাদেশ মাথা তুলে দাঁড়াক, স্বাধীনতা বিরোধীরা তা কখনো চায়নি। জাতির পিতার এই প্রত্যাবর্তন দিবসে এটাই আমাদের প্রতিজ্ঞা যে এ জাতি বিশ্বে মাথা উঁচু করে চলবে। স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল আজকে তারাই ব্যর্থ। আজকে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে সারা বিশ্বে যে মর্যাদা পেয়েছে, এই মর্যাদা ধরে রেখে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব এবং জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা আমরা গড়ে তুলব। প্রধানমন্ত্রী জানান, করোনার ভ্যাকসিন পেতে সরকার আন্তরিক এবং শিগগিরই তা হাতে আসবে। তবে নিরাপদ থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন তিনি। যত ভ্যাকসিন যাই আমরা দিই না কেন, তারপরেও কিন্তু সকলকে কিন্তু এই মাস্ক পরা, হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, যেটা বলে ভিটামিন সি এবং ডি অর্থাৎ রোদে থাকা, এই ধরনের খাবার খাওয়া, এগুলো আমাদের সবাইকে মানতে হবে। আর এগুলি মেনেই কিন্তু আমরা এই করোনা ভাইরাসে কিছুটাও নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। কাজে সেটা আমাদের রাখতে হবে, কারণ আপনাদের মনে আছে মার্চ মাসে করোনা সবথেকে বেশি ক্ষতি করেছিল আমাদেরকে। কাজে সেই সময় হয়তো আবার একটা ধাক্কা দিতে পারে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চ ও ১০ই জানুয়ারির ভাষণ থেকে রাজনীতিবিদ ও নতুন প্রজন্মকে অনুপ্রেরণা নেয়ার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। যে জাতির জন্য জাতির পিতা এত ত্যাগ স্বীকার করে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফাইজারের ভ্যাকসিনও পাচ্ছে বাংলাদেশ। কোভ্যাক্স থেকে ৮ লাখ ডোজ পাওয়ার সুযোগ আছে ফেব্রুয়ারির মধ্যে। তবে সংরক্ষণ নিয়ে জটিলতা থাকায় আপাতত ঢাকার ফ্রন্টলাইনারদের মধ্যেই ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ সীমিত রাখার পরিকল্পনার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সবার জন্য স্বল্প মূল্যে করোনার ভ্যাকসিন নিশ্চিত করতে কাজ করছে আন্তর্জাতিক টিকা জোট কোভ্যাক্স। এখান থেকে চাহিদার ২০ ভাগ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। বাংলাদেশ ফাইজারের ভ্যাকসিন নিতে চায় কিনা তা জানতে বৃহস্পতিবার স্বাস্থ্য বিভাগের কাছে চিঠি দিয়েছে কোভ্যাক্স। বিষয়টি ইতিবাচকভাবেই দেখছে বাংলাদেশ। ভ্যাকসিন চেয়ে আবেদন করতে হবে ১৮ জানুয়ারির মধ্যে। নরমালি ওনাদের কাছে চাইতে হবে ১৮ তারিখের মধ্যে, সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা মনে করি যে কোনো ভ্যাকসিনই আমাদের দেশের মানুষের জন্য এখন কাজে লাগবে। সুতরাং আমরা পজিটিভলি দেখছি এটাকে, এবং কিভাবে এটাকে আনা যায় সেই জন্য আমাদের কি প্রস্তুতি নিতে হবে সেটা নিয়ে আমরা কাজ করছি। ফাইজারের ভ্যাকসিন সংরক্ষণ করতে হয় -70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। দেশের কোথাও এই তাপমাত্রায় সংরক্ষণের ব্যবস্থা আছে কিনা তা খতিয়ে দেখছে সরকার। বড় জটিলতা হলো এই তাপমাত্রায় পরিবহনও করতে হবে। অবশ্য ভ্যাকসিন প্রয়োগের আগে
5 দিন পর্যন্ত 2 থেকে 8 ডিগ্রিতেও রাখা যায়। এটার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ডিউরিং ট্রান্সপোর্ট -70 ডিগ্রি টেম্পারেচারে থাকতে হয়। আমরা কোল্ড চেইনের ফ্রিজার ম্যানেজ করাটা হয়তো সহজ হবে, কিন্তু ট্রান্সপোর্ট এত অল্প সময়ের মধ্যে ম্যানেজ করা সহজ নাও হতে পারে। বিভিন্ন আমাদের সরকারি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বা ল্যাবরেটরি আছে সেগুলো দেখছি, প্রাইভেট সেক্টরেও কোথাও যদি থেকে কোনো হাসপাতালে বা ফার্মাসিউটিক্যালস আমরা সেগুলোকেও এক্সপ্লোর করছি। যদি না হয় সেই ক্ষেত্রে আমি বলেছি যে লাস্ট পরিকল্পনা হচ্ছে প্রয়োজন হলে আমরা কিনবো। 0.25 ভাগ জনসংখ্যার জন্য প্রথম দফায় 8 লাখ ডোজ মিলবে কোভ্যাক্স থেকে, যেটা ফ্রন্টলাইন হেলথ কেয়ার ওয়ার্কারদের জন্য, এটা সবার জন্য না, আর যেহেতু অল্প সংখ্যায়, তো সেই ক্ষেত্রে ফ্রন্টলাইন হেলথ কেয়ার ওয়ার্কাররা যে সমস্ত জায়গায় সংক্রমণ বেশি এবং যারা কোভিড হাসপাতালে কাজ করছেন সেই রকম প্রায়োরিটি জায়গায় আমরা হয়তো দিব। জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে পাওয়া যাবে, মে মাসের আগে অবশ্যই, মে মাসের পরে না। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে প্রয়োগ হচ্ছে ফাইজারের করোনা ভ্যাকসিন। এরই মধ্যে অনুমোদনও দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 25 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 17 এবং নারী 8 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 7,781 জনের। 181টি ল্যাবে 24 ঘন্টায় 12,920 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,071 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 8.29%। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,22,453 জনে। সুস্থ হয়েছেন আরও 737 জন। এ নিয়ে মোট সুস্থ 4,66,801 জন। যক্ষ্মা প্রতিরোধী টিকা বিসিজি নিলেই করোনা সংক্রমণ হবে না, এমন তথ্যের সত্যতা মেলেনি। টিকা নেওয়ার পরও আক্রান্ত হয়েছেন 85% মানুষ। দেশের 7 প্রতিষ্ঠানের গবেষণায় এই তথ্য পাওয়া গেছে। এতে দেখা গেছে সুস্থ হওয়ার পরও করোনা পরবর্তী জটিলতায় পড়েছেন 50% মানুষ। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং দীর্ঘমেয়াদে ওষুধ গ্রহণ করা ব্যক্তিদের মধ্যে কোভিড পরবর্তী জটিলতা বেশি। দেশে করোনা শনাক্তদের অর্ধেকই ঢাকায়। চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ করোনার হটস্পট। গত বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত এই 3 শহরের 1021 করোনা রোগীর উপর গবেষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল ও বিশ্ববিদ্যালয় সহ 7 প্রতিষ্ঠানের 11 গবেষক। কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার 4 সপ্তাহ পর এই গবেষণা করা হয়। এতে দেখা যায় আক্রান্তদের বেশিরভাগই তরুণ। সুস্থ হয়ে ওঠার পরও শ্বাসকষ্টের রোগীদের মধ্যে স্মরণশক্তি কমে যাওয়া, বিষণ্ণতা, শরীরে ব্যথা ও ঘুমের সমস্যা দেখা দেয়। আমরা দেখেছি কোভিড থেকে সুস্থ হওয়ার পরও প্রায় 1 মাস পরেও তাদের মধ্যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা, শারীরিক দুর্বলতা, অল্প পরিশ্রমে হাঁফিয়ে যাওয়া, ঘুমের সমস্যা, মনোসংযোগের ব্যাঘাত এবং বিষণ্ণতা ইত্যাদি অসুবিধা তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ চলছে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্তদের সংক্রমিত হওয়ার হার ও পরবর্তী জটিলতাও বেশি। এছাড়া দীর্ঘ সময় ধরে ঔষধ সেবন করা ব্যক্তিদের মধ্যে কোভিড পরবর্তী জটিলতা বেশি। যারা দীর্ঘদিন ধরে মেডিকেশন বা ঔষধ গ্রহণ করছেন, অর্থাৎ সুনির্দিষ্ট কিছু ঔষধ অনেক দিন ধরে, অর্থাৎ যাদের দুর্বল ইমিউন সিস্টেম হতে পারে বা বিভিন্ন কারণে যারা অনেক দিন ধরে কোনো ওষুধ খাচ্ছেন 4-5 বছর ধরে, তাদের ক্ষেত্রে কোভিড পরবর্তী যে প্রতিক্রিয়াগুলো বা শারীরিক সমস্যাগুলো সেগুলোর হারটা অনেক বেশি দেখতে পেয়েছি আমরা। নির্দিষ্ট রক্তের গ্রুপের ব্যক্তিরা বেশি আক্রান্ত হয় এমন বাস্তবতাও মেলেনি গবেষণায়। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন বি পজিটিভ 36% এবং ও পজিটিভ 29%। আর যক্ষ্মা প্রতিরোধী বিসিজি টিকা নিলে করোনা হয় না এমন বাস্তবতাও পাওয়া যায়নি। আমাদের গবেষণায় দেখা গেছে আমাদের দেশের কোভিড রোগীদের 90%-ই সব বেসিক টিকাগুলো দেয়া আছে এবং 85%ই বলেছে তাদের বিসিজি টিকা দেয়া আছে। তার মানে আমরা সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাইনি যে বিসিজি টিকা বা সাধারণ টিকাগুলো দেয়া থাকলে কোভিড হওয়ার সম্ভাবনা কমে যায়। গবেষণায় দেখা গেছে জটিলতা না থাকলেও আক্রান্তদের 70%ই উচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিক খেয়েছেন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর খুনি মোসলেউদ্দিন খান সহ 52 জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। এতদিন পরও মুক্তিযোদ্ধা তালিকায় বঙ্গবন্ধুর খুনির নাম থাকার দায় নিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী।
তালিকাটি আরও যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এইসব কথা বলেছেন মন্ত্রী। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭০তম সভায় ৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিলের সিদ্ধান্ত হয়। গেজেট প্রকাশ হয় ৫ জানুয়ারি। তালিকা থেকে বাদ পড়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রিসালদার মোসলেউদ্দিন খান। মন্ত্রী জানান, মুক্তিযুদ্ধের সময়ে ও পরে পদবি ও ঠিকানার গরমিলের কারণে এতদিন তার নাম তালিকা রয়ে গিয়েছিল। গেজেট হয়ে গেছিল আপনার ৭৫-১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর। ওইদের ওই পদ পদবিগুলোর একটু গরমিল থাকায় আমাদের একটু বের করতে সমস্যা হয়েছে। এটা আমাদের ব্যর্থতা, আমরা স্বীকার করি। এক প্রশ্নের জবাবে তিনি জানান, ফেব্রুয়ারি মাসে মুক্তিযোদ্ধাদের খসড়া ও যাচাই বাছাই শেষে ২৬ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। কারো বিষয়ে অভিযোগ পাওয়া গেলে তালিকা থেকে বাদ পড়বে। ২৬শে মার্চ আমরা তালিকা প্রকাশ করব। যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে, তদন্তাধীন থাকবে, তারা তদন্তের পরে তাদেরটা প্রকাশ করব। মন্ত্রী আরও জানান, মুক্তিযুদ্ধের পর বিভিন্ন বাহিনীতে যোগ দেওয়া সদস্যদের অনেককে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করে বাহিনীগুলো। এটি আইন বহির্ভূত বলে মন্তব্য করেন তিনি। বলেন, তাদের মধ্যে যারা মুক্তিযোদ্ধা নয়, পরীক্ষা নিরীক্ষা করে তাদেরও সনদ বাতিল করা হবে। সেনাবাহিনীতে বা বিমান বাহিনীতে বা বিজিবিতে বা পুলিশে ভর্তি হওয়ার সময় জিজ্ঞেস করছে যে তুমি মহান মুক্তিযুদ্ধের সময় কী করেছো, বলেছে আমি মুক্তিযোদ্ধা ছিলাম। তার পাশে লিখে দিয়েছে মুক্তিযোদ্ধা এবং পরবর্তীকালে গেজেট করে দিয়েছে। এটা তো তারা করতে পারে না। সেরকমও বহু প্রায় ১০-১২ হাজারের মতো আছে আমাদের জানা মতে। আমরা ইতিমধ্যেই সেগুলো বাতিল করে আবার এফেক্ট দেই নেই একটা অসন্তুষ্টির কারণে, যে সেগুলো যাচাই বাছাই করে পরে আমরা বাতিল গেজেটটা করব। তিনি জানান, যাদের মুক্তিযোদ্ধা সনদ বাতিল হবে, ভাতা ও সুযোগ সুবিধা পাবে না তারা। চলতি মাসে সংসদ অধিবেশনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন পাশ করে এবছরই রাজাকারের তালিকা প্রকাশ করা হবে বলেও জানান মন্ত্রী। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিএসসিসির সাবেক মেয়র সাইদ খোকনের বক্তব্যকে প্রলাপ বলে মন্তব্য করেছেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, ব্যক্তিগত আক্রোশ থেকে তার সমালোচনা করা হচ্ছে। মধুমতি ব্যাংকে সিটি কর্পোরেশনের টাকা স্থানান্তরে কোনো দুর্নীতি নেই বলেও জানান তাপস। এদিকে তাপসকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে ধানমন্ডিতে মিছিল ও সমাবেশ হয়েছে। ডিসেম্বরে অবৈধ দোকান উচ্ছেদে মাঠে নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। গুড়িয়ে দেওয়া হয় ফুলবাড়িয়া সুপারমার্কেট ২ এবং সুন্দরবন স্কয়ার মার্কেটের অন্তত ১৮০০ দোকান। এসব অবৈধ দোকান বরাদ্দের সাথে নাম আসে সাবেক মেয়র সাইদ খোকনের। এ উচ্ছেদকে অবৈধ বলে অভিহিত করেন সাইদ খোকন। শনিবার মানববন্ধন ডেকে অবৈধ দোকান উচ্ছেদ করায় তাপস মেয়র হিসেবে অযোগ্য বলে মন্তব্য করেন। দায়িত্ব পরিচালনায় অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে। পরদিন রোববার নগর ভবনে এক অনুষ্ঠানে বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ব্যক্তিগত আক্রোশ থেকে এসব মন্তব্য করছেন সাবেক মেয়র। জানান, কারোর বাধায় অবৈধ স্থাপনা উচ্ছেদ বন্ধ হবে না। কেউ ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে উম্মাদের মতো যদি প্রলাপ করে, সেই প্রেক্ষিতে আমি একটি দায়িত্বশীল পদে থেকে জবাব দেওয়াটা মনে করি না যে সমীচীন হবে। নিজের মধুমতি ব্যাংকে সিটি কর্পোরেশনের টাকা রেখে দুর্নীতি করছেন তাপস। সাইদ খোকনের এমন মন্তব্যেরও জবাব দিয়েছেন তিনি। বলেন, মধুমতি ব্যাংকে সিটি কর্পোরেশনের টাকা স্থানান্তরে কোনো দুর্নীতি হয়নি। মধুমতি ব্যাংকও সেরকম একটি বেসরকারি ব্যাংক, যারা বিভিন্ন সংস্থা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে আমানত সংগ্রহ করে চলেছে। সুতরাং এটা কোনো আইন বহির্ভূত কিছু নেই, আর এখানে দুর্নীতিরও কোনো লেশমাত্র নেই। দুর্নীতি তখন হয় যখন কেউ উৎকোচ গ্রহণ করে। এদিকে সাইদ খোকন বিভ্রান্তমূলক বক্তব্য দিয়েছেন এমন দাবি করে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ের সামনে ডিএসসিসির ১৫ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও সমাবেশ হয়েছে। এ সময় সাইদ খোকনের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দেওয়া হয়। তো আজকে তারা উচ্ছেদ, আপনি তার জন্য দায়ী, আমাদের মেয়র মহোদয় দায়ী না। এদিকে সচিবালয়ে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, তাপস ও সাইদ খোকনের পাল্টাপাল্টি বক্তব্য দলীয় কোনো কিছু নয়, এগুলো তাদের ব্যক্তিগত, দল কোনোভাবেই এর দায় নেবে না। মেয়র তাপস সাহেবের ব্যাপারে যে সাইদ খোকন বক্তব্য দিয়েছে, এগুলো তাদের ব্যক্তিগত বক্তব্য, এখানে কোনো দলের কোনো কিছু নেই। নকশা বহির্ভূত দোকান বরাদ্দ দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সাইদ খোকন সহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী। পিবিআইকে ৩১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে
আদালত। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটির সাবেক এবং বর্তমান মেয়রের পাল্টাপাল্টি বক্তব্যে সরকারের সর্বগ্রাসী দুর্নীতি প্রকাশ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাস্থ্য খাত সহ সব প্রতিষ্ঠানেই সীমাহীন দুর্নীতি চলছে বলেও অভিযোগ করেছেন তিনি। রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন মির্জা ফখরুল। বর্তমান মেয়র একজন সাবেক মেয়র, বর্তমান মেয়র অভিযোগ করছেন যে সাবেক মেয়র এই দুর্নীতি করেছেন। তো তার মুখ দিয়ে বেরিয়ে আসছে যে ওটা কী হয়েছে, দুর্নীতি কী হয়েছে, আর যারা আজকাল আছেন তারা কি করছেন সেটাও আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি। সুতরাং এটা আপনার বর্তমান যে দুর্নীতির সামগ্রিক সর্বগ্রাসী চিত্র সেটাই বেরিয়ে আসছে। টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় এক রোহিঙ্গা মারা যান, আহত হন অন্তত 10 জন। রাত 3টা থেকে টেকনাফের হোয়াইক্যাং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির এ ঘটনা ঘটে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন 16 এর অধিনায়ক তৌরিকুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 21 নম্বর ক্যাম্পের চাকমারকুল এলাকায় 2 গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছে, তবে নিহতের শরীরে গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানান তিনি। পরিস্থিতি বিবেচনায় ক্যাম্প এলাকার সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। গত রাতে 3টার দিকে হঠাৎ করে গোলাগুলির ঘটনা ঘটে। আমাদের পুলিশ টহলে ছিল, চেকপোস্টে ছিল। সকালে দেখা গেল যে একজন মারা গেছে, কিন্তু ওনার আবার কোথাও গুলির কোনো লাগে নাই। ধারণা করা হচ্ছে যে মাথায় হয়তো আঘাত পাইছে ওই দৌড়াদৌড়িতে। আমরা ধারণা করছি যে ওই যে আধিপত্য বিস্তার বা প্রভাব বিস্তার এই রোহিঙ্গা ক্যাম্পে, এটা ধারণা হচ্ছে। আমরা নামগুলো খোঁজার চেষ্টা করছি। নানা অধিকারের কথা বলে রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। এক্ষেত্রে তৃতীয় পক্ষের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। চট্টগ্রামে সাবেক রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলামের 2টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতির জন্য মিয়ানমারই দায়ী, আর এই সমস্যার সমাধানও নির্ভর করবে তাদের উপর। তবে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর উপরেই বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শিরিন আখতার। এইটা নিয়ে আমরা একটু ঝামেলা আছি। আমাদের সমস্যা হয়ে গেছে যে তৃতীয় পক্ষ এখানে এসেছে, যারা বিভিন্ন রকম রাইটসের কথা বলে আমাদের হস্টেজ করে সেই রাইটসগুলো অর্জনের চেষ্টা করে। এইটা নিয়ে আমরা একটু ঝামেলা আছি। তবে আমাদের নাম্বার 1 প্রায়োরিটি রিপাট্রিয়েশন অফ দ্য রোহিঙ্গা। ভারতের সঙ্গে আন্তঃসীমান্ত 6 নদীর মধ্যে 4টিতে ব্যারাজ দিয়েছে ভারত। এতে মনু, খোয়াই, মুহুরী ও গোমতী নদীতে বেড়েছে দূষণ। স্বাভাবিক পানি প্রবাহ হারিয়ে অস্তিত্ব সংকটে থাকা এই 6 নদী বাঁচাতে কর্মপরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন। তবে পরিবেশ ও নদী গবেষকরা বলছেন, 35 বছর ধরে তথ্য চালাচালি চললেও কাজে কোনো অগ্রগতি নেই। তিস্তা চুক্তি ঝুলে আছে কয়েক দশক। গঙ্গা পদ্মা ছাড়া ভারতের সঙ্গে অভিন্ন 53 নদ নদীর চুক্তিও অনিশ্চিত। এমন এক প্রেক্ষাপটে মনু, ধরলা, খোয়াই, গোমতী, মুহুরী ও দুধকুমার নদীর পানি বন্টন নিয়ে চুক্তিবদ্ধ হতে চাইছে প্রতিবেশী 2 রাষ্ট্র। 1985 সাল থেকে এই 6 নদ নদীর তথ্য উপাত্ত চালাচালি করছে 2 দেশ। এই অবস্থায় মনু, খোয়াই, মুহুরী ও গোমতীর উজানে বাঁধ দিয়ে একতরফা পানি অপসারণ করেছে ভারত। ভারতে এই নদীগুলোর উজানে কিছু কিছু জায়গায় তারা ব্যারেজ করে পানি প্রত্যাহার করছে বা বিভিন্নভাবে পানি উত্তোলন করছে বা ডাইভার্ট করছে। আমরা এই তথ্যগুলো চেয়েছি, কারণ একটি ফ্রেমওয়ার্ক চুক্তি তৈরি করার আগে এই ইনফরমেশনগুলো বা এই তথ্যগুলো অত্যন্ত জরুরি। প্রত্যেকটা নদীতেই কোনো না কোনো সমস্যা রয়েছে। আমরা তো জানি উত্তর পূর্ব থেকে জাদুকাটা নদী দিয়ে অনেক বর্জ্য আসে, আমাদের সারি দিয়ে অনেক বর্জ্য আসে, মনু দিয়ে আসে, খোয়াই দিয়ে আসে। কাজেই এই সমস্ত
ট্রান্সবাউন্ডারি নদী, ভারতের সাথে যে নদীসমূহ রয়েছে সেগুলির ব্যাপারে কম্প্রিহেন্সিভ আলোচনা ভারত এবং বাংলাদেশের হওয়া দরকার। ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে তিস্তা পানি বন্টন চুক্তি স্বাক্ষর হলেও পশ্চিমবঙ্গের আপত্তিতে তা বাস্তবায়ন হয়নি। এই 6 নদী পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা রাজ্য থেকে বাংলাদেশে ঢুকেছে। তাই পানি বন্টন সমঝোতায় 3 রাজ্যকেও যুক্ত করা হচ্ছে। শুধু নদীর পানিটাকে আমরা দুদেশের মধ্যে ভাগাভাগি না করে কিছু পরিমাণ পানি আমাদের নদীর জন্য রেখে দিতে হবে, এবং এখানে দুদেশের মধ্যেই এ ব্যাপারে যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছে এবং একটা সম্মত হয়েছে যে হ্যাঁ, আমরা এনভায়রনমেন্টাল ফ্লোটাকে আমরা কনসিডার করব। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা অববাহিকা 5টি দেশ এটার অংশীদার। কাজেই এই অভিন্ন নদী ব্যবস্থাপনার জন্যে 5টি দেশকেই একসাথে কাজ করা দরকার। তবে 6 নদী ছাড়াও তিতাস ও মাথাভাঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে সোচ্চার ঢাকা দিল্লি। এই লক্ষ্যে দর্শনা ও ত্রিপুরায় 2টি বর্জ্য পরিশোধনাগার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাস্টারমাইন্ড স্কুলের নিহত ছাত্রীর সঙ্গে গ্রেপ্তার একমাত্র আসামির অন্তত 2 মাস আগে থেকে সম্পর্ক ছিল বলে জানিয়েছেন রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে এই তথ্য জানা গেছে বলে জানিয়েছেন তিনি। সাজ্জাদুর রহমান বলেছেন, হাসপাতালের দেয়া বয়সের উপর ভিত্তি করেই পুলিশ নিহতের বয়স প্রাথমিকভাবে নথিভুক্ত করেছে। এদিকে ফরেনসিক প্রতিবেদনের পর জানা যাবে একাধিক ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে কিনা। একাধিক ব্যক্তির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সেই অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হবে। যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে প্রাথমিকভাবে তাদের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলেই ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আমি এই চেয়ারে থাকার অবস্থায় এরকম একটা মেয়ের বয়স, আমরা তো 17 দিয়ে মামলা নিয়েছি, ছেলের বয়স 18, আমার অরিজিনাল বয়স চলতেছে 50 প্লাস, কিন্তু আমার সার্টিফিকেট এখন চলতে আছে। এখন প্রতিদিন মোবাইলের ডাইরেক্ট মোবাইলে কথা হচ্ছে, আর যে সোশ্যাল মিডিয়ার স্পেশালি মেসেঞ্জারে তাদের হচ্ছে, মেসেজ আদান প্রদান হচ্ছে লম্বা সময় ধরে, এবং সেখানে অবশ্যই কিছু আলামত এসেছে যে আলামতগুলো হচ্ছে প্রমাণ করে যে তাদের ভিতরে পূর্ব পরিচয় এবং সম্পর্ক ছিল, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বাদীপক্ষের সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণ মামলায় চার্জ গঠনের পরবর্তী তারিখ 13 জানুয়ারি নির্ধারণ করেছে আদালত। সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মহিতুল হক এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী রাশিদা সাইদা খানম জানান, গত 3 জানুয়ারি আদালত চার্জশিট গ্রহণের পর তা নিয়ে আসামি পক্ষের কোনো অভিযোগ বা বাদীপক্ষের নারাজি থাকলে আবেদনের জন্য 10 জানুয়ারি পর্যন্ত সময় দেন। তবে বাদীপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে আরও 2 দিন সময় বাড়িয়ে মঙ্গলবার পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত। এছাড়া আসামি তারেকুল ইসলাম তারেক জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। গত বছর 3 ডিসেম্বর মামলার প্রধান অভিযুক্ত ছাত্রলীগ কর্মী সাইফুর সহ 8 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। গত বছরের 25 সেপ্টেম্বর রাত 9:30টার দিকে এমসি কলেজের স্বামীর সাথে বেড়াতে আসা ওই গৃহবধূ ধর্ষণের শিকার হন। চট্টগ্রামে দুদকের করা মামলায় টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমারের জামিন নামঞ্জুর করেছে আদালত। দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান শুনানি শেষে এই আদেশ দিয়েছেন। এর আগে সকালে কড়া নিরাপত্তায় প্রদীপকে চট্টগ্রাম কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। বুধবার এই মামলায় আদালতে জামিন আবেদন করেন প্রদীপের আইনজীবী। রোববার আসামির উপস্থিতিতে শুনানির দিন ঠিক করেন বিচারক। গত 23 আগস্ট প্রদীপ কুমার দাস এবং তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন। মামলার এজাহারে বলা হয়েছে, প্রদীপ কুমার দাস এবং তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে 13,13,175 টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন এবং ঘুষ ও দুর্নীতির মাধ্যমে 3,95,05,635 টাকার সম্পদ অর্জন করেছেন আসামিরা। 2018 সালে প্রদীপ এবং তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের তদন্ত শুরু করে দুদক। এদিকে প্রদীপ এবং তার স্ত্রীর বিরুদ্ধে আজও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি দুদক। $3,95,00,000 অধিক টাকা তারা মানি লন্ডারিং করেছে পরস্পর যোগ সদস্য। সে ফেয়ার 1 নম্বর আসামি, মামলা তদন্তাধীন। আমরা তীব্র আপত্তি করেছি। মাননীয় মহানগর দায়রা জজ আদালত বিস্তারিত শুনানি অন্তে আসামি জামিন আবেদন নামঞ্জুর করেছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দ্বিতীয় দফা প্রচারণার শুরুতেই সরগরম হয়ে উঠেছে বন্দরনগরী।
আর প্রচারের শুরুতেই পরস্পরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী। তবে নির্বাচন কমিশন জানিয়েছে আনুষ্ঠানিক কোনো অভিযোগ না পেলেও নির্বাচন পরিবেশ সুশৃঙ্খল রাখতে মাঠে নেমেছেন তারা। করোনার কারণে থেমে যাওয়া নির্বাচনের হাওয়া আবারও বইতে শুরু করেছে চট্টগ্রামে। মেয়র পদে আওয়ামী লীগ বিএনপি ছাড়াও লড়ছেন আরও 5 জন। ভোটারদের কাছে আবারও ছুটতে শুরু করেছে প্রার্থী ও সমর্থকরা। প্রচারণার শুরুতেই আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিমের বিরুদ্ধে নানা অভিযোগ বিএনপির ডাক্তার সাদাত হোসেনের। তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। আচরণবিধি লঙ্ঘন করে উনি 35-40টা গাড়ি নিয়ে আপনার গণসংযোগে নেমেছে, যেটা ধরেন আপনার এই যে বিধিসম্মত নয়। ওরা শুরু অভিযোগ দেবে কোথায় কোনখানে আচরণবিধি লঙ্ঘন হয়েছে। আমাদের রাস্তার গাড়ি সব যদি আমার গাড়ির পিছনে লাগিয়ে দেন আমার তো বলার কিছু থাকবে না। মাঠে প্রচার নিয়ে প্রার্থীদের উত্তেজনা থাকলেও কোনো অভিযোগ পায়নি নির্বাচন কমিশন। এরপরও নির্বাচনে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে কিনা তা নজরদারি করছেন কর্মকর্তারা। প্রচুর সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি দেখভালের জন্য রাখবেন। তাছাড়া আমাদের সহকারী রিটার্নিং অফিসার, তাদের সহায়ক কর্মকর্তারা সবাই মিলেই আচরণবিধি যাতে ভঙ্গ না হয় তার ব্যাপারে কঠোর অবস্থানে থাকবেন। এবারের নির্বাচনে ভোটার রয়েছেন প্রায় 19.5 লাখ। তাদের রায় পেতে নানা প্রতিশ্রুতি নিয়ে হাজির হচ্ছেন প্রার্থীরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মমিতা, আরও কিছু খবর আছে, তবে সেগুলির আগে জানাবো খেলার খবর। শুরুতেই শিরোনাম। ঢাকায় এসে কোয়ারেন্টিনে টিম ওয়েস্ট ইন্ডিজ। এবং সাইফ স্পোর্টিংকে হারিয়ে ফেডারেশন কাপের শ্রেষ্ঠত্ব ধরে রাখল বসুন্ধরা কিংস। ফাইনালের নায়ক বেসেরা। তিন ওডিআই এবং 2 টেস্টের সিরিজ খেলতে উইন্ডিজ ক্রিকেট দল এখন ঢাকায়। 3 দিনের কোয়ারেন্টিন থাকার পর বৃহস্পতিবার অনুশীলনে নামবে ক্যারিবীয়রা। 2টি ঘরোয়া আসরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সুরক্ষা বলয় তৈরির চ্যালেঞ্জ জিততে চায় বিসিবি। করোনাকালের সিরিজ সফলভাবে আয়োজনের সব প্রস্তুতি গুছিয়ে এনেছে বাংলাদেশ। 10 মাস বিরতির পর অবশেষে ক্রিকেটের অতিথি দর্শক। 3 ওডিআই আর 2 টেস্ট দিয়ে অপেক্ষা নতুন শুরু। আসার কথা প্রত্যাবর্তনের মুহূর্তে দেশের করোনা পরিস্থিতি উন্নতির দিকে। আক্রান্তের হার নিম্নমুখী। সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশগামী বিমানে ওঠার আগে 2 দফা কোভিড পরীক্ষা হয়েছে ক্যারিবীয়দের। গন্তব্যে পৌঁছেও ক্রিকেটের আগে বসতে হবে সেই কোভিড পরীক্ষায়। 3 দিনে আবারও 2 দফা পরীক্ষা। নেগেটিভ সনদটা হাতে আসলেই মিলবে মাঠে নামার স্বাধীনতা। ক্যারিবীয়রা যখন ছাড়পত্রের অপেক্ষায়, ততক্ষণে মাঠে নেমে পড়েছে স্বাগতিকেরা। নিউ নর্মাল ক্রিকেটের চাহিদা এমনই। প্রোটোকলে স্বাগতিকদের চেয়ে বেশি বিধিনিষেধের মধ্য দিয়ে যেতে হয় অতিথিদের। 2টি ঘরোয়া আসর আয়োজনের অভিজ্ঞতায় আন্তর্জাতিক মিশনের সেই চ্যালেঞ্জ জিততে চায় বিসিবি। আমরা খুবই অ্যালার্ট, কারণ এটা ইন্টারন্যাশনাল সিরিজ হতে যাচ্ছে এবং আমরা যেভাবে 2টা টুর্নামেন্ট করেছি তার চেয়ে বেশি এই ব্যাপার নিয়ে আমরা সিরিয়াস এবং আমরা যথেষ্ট কেয়ারফুলি এই জিনিসটা করব, আমরা ব্যবহারটা করব। আন্তর্জাতিক ক্রিকেট শুরুর আগে নিরাপত্তা নিয়ে তোড়জোড় নতুন কিছু নয়, তবে এবার পরিস্থিতি ভিন্ন। 3 স্তরের নিরাপত্তা নিশ্চিত করেও ঠিক নির্ভর থাকার উপায় নেই। করোনা নিয়ে সতর্কতায় বাড়তি উদ্যোগ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। যেহেতু এবার ভিতরে আসলে দর্শক থাকবে না, সেহেতু আমরা আউটার কর্ডন, রুফটপ, পিকেট এই জিনিসগুলো আমরা নিশ্চিত করব। আর ভিতরে আমাদের আসলে নিরাপত্তার যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের সাদা পোশাকে অলরেডি পুলিশ মোতায়েন হয়ে গেছে। কোভিড টেস্ট ছাড়া তাদের কাছে কেউ যেতে পারবে না। সুরক্ষা বলয়ের ব্যক্তিগত অনুশীলনের আনুষ্ঠানিকতা শেষে 18 জানুয়ারি বিকেএসপিতে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে উইন্ডিজ। আর ওডিআই সিরিজ শুরু 20 জানুয়ারি। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতি। 14 মাস পর দলের সঙ্গে সাকিবের প্রথম অনুশীলন। অন্য সব কোচিং স্টাফ যোগ দিলেও এখনও আইসোলেশনে আছেন ব্যাটিং কোচ জন লুইস আর পেস বোলিং কোচ ওটিস গিবসন। বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি পেতে কাজ করছেন তারা। আর করোনা সতর্কতায় বাংলাদেশ উইন্ডিজ সিরিজে দর্শক প্রবেশাধিকার থাকছে না। করোনা ভয় জয় করে আগেই মাঠে নামা হয়েছে। ওয়ানডে আর টি-20 2 ফরম্যাটেই ঘরোয়া আয়োজন ছিল সফল। এবার আসল পরীক্ষা।
করোনাকালে প্রথম আন্তর্জাতিক সিরিজের জন্য প্রতিপক্ষ উইন্ডিজও চলে এসেছে, আর একই দিনে টাইগাররা নেমেছে অনুশীলনে, যেখানে সাকিবের উপস্থিতি বাড়তি মাত্রা দিয়েছে। ফিটনেসের কাজ যে যার মতো করেছেন। মিরপুরে হালকা গা গরমের পর সোজা স্কিল ট্রেনিংয়ে গেছেন মুশফিক সাকিবরা। ব্যাটিং বোলিংয়ে বেশিরভাগ সময় কাটিয়েছেন। হেড কোচ আলাদা করে কথা বলেছেন ক্রিকেটারদের সাথে। অনুশীলনকে আলোকিত করেছেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার প্রথমবার দলের সাথে নেমেছেন দীর্ঘ 14 মাস পর। জড়তা টের পাওয়া গেছে ব্যাটিংয়ে। আগের ছন্দে ফিরতে সময় লাগবে স্পষ্ট হয়েছে নেটে। 3 ঘন্টার সেশনে আলাদা গুরুত্ব ছিল ফিল্ডিংয়ে। ওয়ানডে স্কোয়াডের 24 জনের সাথে অনুশীলনে ছিলেন 3 পেসার এবাদত, রাহি ও খালেদ। ইন্টারন্যাশনাল ক্রিকেটে 1 বছর পরে আবার আমরা খেলবো, বাট আমি মনে করি যে প্রিপারেশন মোটামুটি ভালোই হয়েছে, কারণ লাস্ট একটা টুর্নামেন্ট খেলছি, আবার প্রেসিডেন্ট কাপও আমরা সবাই অলমোস্ট খেলছি। সো প্রিপারেশন মোটামুটি ভালোই হয়েছে। তারপরে অনেক দিন পরে অবশ্যই আমরা প্র্যাকটিসে ওই জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা করছি। আমাদের প্র্যাকটিস ম্যাচও হবে। সো এই প্র্যাকটিস ম্যাচগুলো যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে আমার মনে হয় যে খুব বেশি একটা প্রবলেম হবে না। প্রথম অনুশীলনে হেড কোচ রাসেল ডোমিঙ্গোর সাথে ফিল্ডিং কোচ রায়ান কুক ও ফিজিও ক্যালেফ্যাতো ছিলেন। ভিডিও অ্যানালিস্টও খুঁটিনাটি নিয়ে কাজ করেছেন। তবে অনুপস্থিত ছিলেন ব্যাটিং পরামর্শক জন লুইস ও বোলিং কোচ ওটিস গিবসন। তারা এখনও মাঠে ফেরার সবুজ সংকেতের অপেক্ষায়। খুব শীঘ্রই আমরা হয়তো অনুমোদনটা পেয়ে যাব। তবে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যেটা, যে পরপর 2টা নেগেটিভ টেস্ট হওয়ার পরে সরকারের অনুমোদন সাপেক্ষে তারা মাঠে আসতে পারবেন টিমের সাথে। 2 বোর্ডের আলোচনাতে ম্যাচ টাইমিং এগিয়ে এসেছে। ডে নাইট ম্যাচ হলেও খেলা শুরু হবে সকাল 11:30টায়। দর্শকদের জন্য কোনো সুসংবাদ দিতে পারেননি বিসিবি প্রধান নির্বাহী। করোনাকালে বাংলাদেশ উইন্ডিজ সিরিজের গ্যালারি থাকবে দর্শক শূন্য। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেডারেশন কাপে শ্রেষ্ঠত্ব ধরে রাখল বসুন্ধরা কিংস। সাইফ স্পোর্টিংকে 1-0 গোলে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতল অস্কার ব্রুজনের দল। জয়সূচক গোলটি করেন আর্জেন্টাইন স্ট্রাইকার বেসেরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই রক্ষণাত্মক সাইফ স্পোর্টিং, বিপরীতে বেশ কিছু সুযোগ তৈরি করে বসুন্ধরা। এর মধ্যে বল জালে জড়িয়েছিলেন তপু বর্মন, তবে অফসাইডের কারণে গোল বাতিল হয়েছে। গোলশূন্য প্রথমার্ধের পর বিরতি থেকে ফিরে শুরুতেই সাফল্য পায় বসুন্ধরা। দলকে এগিয়ে নেন রাউল অস্কার বেসেরা। আসরে এটি আর্জেন্টাইন রিক্রুটের 5ম গোল। বাকি সময়ে আর স্কোর লাইনে পরিবর্তন আসেনি। মৌসুম শুরু টুর্নামেন্ট জিতে প্রিমিয়ার লিগে নামার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখল চ্যাম্পিয়নরা। বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন ওয়ালটন ফেডারেশন কাপ। ঢাকায় অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের প্রথম আন্তর্জাতিক আসর। এখন থেকে প্রতি বছর এমন আয়োজন হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 13 দেশের 35 বিদেশির সাথে অংশ নেন দেশি অ্যাথলিটরাও। বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথনে ছেলেদের বিভাগে জয়ী মরক্কোর হিসাম, নারী বিভাগে কেনিয়ার অ্যাঞ্জেলা তানুই, আর স্থানীয়দের মধ্যে সেরা হয়েছেন ফারদিন মিয়া ও পাপিয়া খাতুন। তখনও ঢাকায় ফোটেনি ভোরের আলো। বনানীর আর্মি স্টেডিয়ামে রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় দেশি বিদেশি শত অ্যাথলিট। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের প্রথম আসর শুরুর অপেক্ষায় সবাই। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় আসর। সকাল 6:30টার পরপরই 42 কিলোমিটার রাস্তা পেরোনোর যুদ্ধ শুরু মূল ম্যারাথনের 100 জন প্রতিযোগীর। পাশাপাশি ছিল হাফ ম্যারাথনের আয়োজনও। এটা চালু থাকবে, ঢাকা ম্যারাথন এটা চলবে। মুজিব বর্ষে যেটা ওপেন করা হলো এটা কন্টিনিউ করবে আমি আশা করছি। ঢাকা ম্যারাথনটি আজকে ওয়ার্ল্ড ম্যারাথনে একটি কিন্তু একটা বিশাল একটা মাইলফলক স্থাপন করতে সক্ষম হয়েছে, যে এটি দিল্লি বা লন্ডন ম্যারাথনের মতো ঢাকা ম্যারাথনটিও কিন্তু একটি তালিকায় আজকে অন্তর্ভুক্ত হলো। আর্মি স্টেডিয়াম হয়ে বনানী, গুলশান 1 ও 2 ঘুরে পুলিশ প্লাজা দিয়ে হাতির ঝিলে প্রবেশ করে অ্যাথলিটরা। সেখানে কয়েক দফা রাউন্ড দিয়ে মুক্তমঞ্চের সামনে শেষ। 2 ঘন্টা 10 মিনিট 40 সেকেন্ড সময় নিয়ে পুরুষ বিভাগের চ্যাম্পিয়ন মরক্কোর হিচাম লাকুহি, আর নারী বিভাগে 2 ঘন্টা 32 মিনিট 31 সেকেন্ড সময় নিয়ে সেরা কেনিয়ার অ্যাঞ্জেলা তানুই। এখানে যোগদান করতে পেরে ভালো লাগছে, কিন্তু ব্রিজগুলোতে উঠতে কষ্ট হয়েছে। সমতল রাস্তা হলে ভালো হতো। এখানে যেটা বেশ উঁচু নিচু, সে কারণে পরিশ্রম বেশি হয়েছে। সাফরানারে জয় জয়কার ভারতীয়দের। এখানে সবগুলো পুরস্কারই তাদের দখলে। আর দেশীয় অ্যাথলিটদের মধ্যে ফুল ম্যারাথনে বিজয়ী সেনাবাহিনীর ফারদিন মিয়া ও মেয়েদের সেরা পাপিয়া খাতুন। অন্যদিকে হাফ ম্যারাথনে বিজয়ী সোহেল রানা, দ্বিতীয় নৌবাহিনীর ইলাহি সর্দার। বিদেশি প্লেয়ারদের সাথে আমরা দৌড়াচ্ছি, ওদের
পেজটা কীরকম, ওরা কিভাবে দৌড়াচ্ছে, ওদের কাছে আমরা অনেক কিছু ট্রেনিংয়ের সিস্টেম এবং হচ্ছে যে ওরা কি করে আমরা জেনে নিচ্ছি। এরকম ম্যারাথন প্রতি বছর আমাদের দেশে হোক, তাতে আমাদের দেশের অ্যাথলেটস প্লেয়ারগুলো আরও উন্নত হবে। এর পাশাপাশি চলছে ডিজিটাল ম্যারাথনও, যা চলবে 7 মার্চ পর্যন্ত। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের মাটিতে প্রথম কোনো আন্তর্জাতিক ম্যারাথনের আয়োজন। নিঃসন্দেহে এটি একটি মাইলফলক হয়ে থাকবে। তবে এটি প্রথম নয়, ভবিষ্যতে এমন আয়োজন প্রতি বছর করার আশ্বাস মিলেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, হাতিরঝিল, ঢাকা। খেলার খবর এই ছিল আমাদের কাছে। এবারে থাকছে অন্যান্য প্রসঙ্গ। আর এই নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। ব্রাহ্মণবাড়িয়ার মতো দাঙ্গাপ্রবণ জেলাতেও সুফল মিলেছে বিট পুলিশিং কার্যক্রমে। চালুর 2 মাসেই বিরোধ নিষ্পত্তি হয়েছে 136টি। শুধু তাই না, জেলার 9 থানায় দাঙ্গা, মাদক, ধর্ষণের মতো অপরাধও কমেছে। শুধু গত নভেম্বর-ডিসেম্বরেই এর আগের 2 মাসের তুলনায় মামলা কমেছে 128টি। বিট পুলিশিং সেবায় সন্তুষ্ট স্থানীয় বাসিন্দা এবং জনপ্রতিনিধিরাও। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার বলছেন, এই কার্যক্রম আরও বেগবান করে অপরাধ শূন্যের কোটায় আনার পরিকল্পনা রয়েছে তাদের। আমরা এই প্রতিবেদনটি আপনাদেরকে পরে দেখাচ্ছি। এর পরের সংবাদটি আগে একটু জানিয়ে দিচ্ছি। সরকারের হাতে মজুদ কম, একে পুঁজি করে রমজানে আবারও চালের দাম বাড়াতে পারে ব্যবসায়ীরা, এমন আশঙ্কার কথা জানিয়েছে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম। তবে সরকারি কর্মকর্তাদের দাবি, খাদ্যের মজুদ যথেষ্ট, চালের দাম বাড়ার কোনো শঙ্কা নেই। সকালে এসডিজি নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ভার্চুয়াল সংলাপে এসব কথা উঠে এসেছে। এ সময় কৃষি পণ্যের দাম নির্ধারণে কমিশন গঠনের পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি সংস্থা টিসিবির হিসাবে গত কোরবানি ঈদের পর থেকে ঊর্ধ্বমুখী চালের দাম বছরের ব্যবধানে বেড়েছে 46% পর্যন্ত। এমনকি মৌসুমও নিয়ন্ত্রণে আসেনি বাজার। এই অবস্থায় সরবরাহ বাড়াতে শুল্ক কমিয়ে চাল আমদানির সুযোগ উন্মুক্ত করেছে সরকার। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, সরকারের হাতে চালের মজুদ মাত্র 5 লাখ টন, যা খুবই কম। আর এই সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা, মজুদ করে বাজার নিয়ন্ত্রণ করছেন তারা। বোরোর পরে আমাদের 8 মাস কোনো ধান থাকে না। এইটা বুঝতে হবে যে এই সময়টার মধ্যে কিভাবে চাহিদা এবং যোগানের আমি সামঞ্জস্য করব। চালের দাম বৃদ্ধির পেছনে মৌসুমি ও বড় ব্যবসায়ীদের কারসাজিকে দায়ী করছেন মিল মালিকরাও। যে কোনো মূল্য নির্ধারিত হয় বা দাম বাড়া কমা হয় যখন সরবরাহ বেশি থাকে, মূল্য তখন আপনার কমে যায়, সরবরাহ কমিয়ে গেলে মূল্য বেড়ে যায়। তা এইখানে মূল্য বৃদ্ধির একটাই কারণ যে আমাদের এইবারে ধান পর্যাপ্ত সরবরাহ ছিল না। পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার হিসাবে আগামী জুনে 30 লাখ টন খাদ্য উদ্বৃত্ত থাকবে। তাই সংকটের আশঙ্কা দেখছেন না সংস্থাটি। কনজাম্পশন হিসাব যদি করি, তাহলে আমাদের জুনের 30 তারিখে যে আমাদের 30 লক্ষ টন চাল আমাদের উদ্বৃত্ত থাকবে। আমরা সেই কনফিডেন্স লেভেল থেকে কিন্তু আমরা বলছি আমাদের 29 থেকে 30 লক্ষ টন চাল উদ্বৃত্ত থাকবে। চালসহ যে কোনো কৃষি পণ্যের বাজার নিয়ন্ত্রণে মূল্য নির্ধারণ কমিশন গঠনের পরামর্শ দেন অর্থনীতিবিদরা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মামলা জটিলতায় আটকে যাওয়া বগুড়া অর্থনৈতিক অঞ্চল প্রকল্প আবারও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। 251 একর জমিতে প্রকল্পটি বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান হবে বিপুল মানুষের, বলছে জেলা প্রশাসন। কৃষিভিত্তিক উত্তরাঞ্চলে বহুমুখী শিল্প স্থাপনের মাধ্যমে অর্থনীতিকে গতিশীল করতে 2015 সালে বগুড়ার শাহজাহানপুর উপজেলায় বগুড়া অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নেয় সরকার। এলাকা নির্ধারণ ও জমি অধিগ্রহণ সহ বেশ কিছু কাজও শুরু হয় তখন। কিন্তু 3 গুণ ক্ষতিপূরণ দাবি করে 2017 সালে হাইকোর্টে 6টি রিট করে স্থানীয় কিছু বাসিন্দা। ফলে বন্ধ হয়ে যায় অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের দৃশ্যমান সব কাজ। তবে সব জটিলতা কাটিয়ে
আবারও এ প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্ল্যানিং কমিশনে এর বিষয়ে যে প্রজেক্টটি জমা দেওয়া আছে সেখানে ফিজিবিলিটি স্টাডির একটি বাধ্যবাধকতা রয়েছে, যেটি ইনিশিয়ালি করা হয়নি। বেজা এই কাজটি করছে এবং আশা করছি আমরা দ্রুত ফিজিবিলিটি স্টাডির কাজটি শেষ হয়ে গেলে তখন মামলার যে মূল বিষয়বস্তু ছিল 3 গুণ ক্ষতিপূরণ পাওয়ার দাবি, সেটি অটোমেটিকই বর্তমান আইনে যখন এটা অধিগ্রহণের নির্দেশনা থাকবে তখন সেটা পূর্ণ হয়ে যাবে। এদিকে প্রকল্পের কাজ শুরু হবে শুনে খুশি এলাকাবাসী। এতে এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে বলছেন তারা। এখানে এই প্রকল্প বাস্তবায়ন হলে প্রায় 27,000 মানুষের কর্মসংস্থান হতো এবং এই উত্তর অঞ্চলের এই অর্থনৈতিক জোনের মাধ্যমে মানুষের উন্নয়ন, ভাগ্যের পরিবর্তন সবকিছুই সম্ভব হতো। অর্থনৈতিক দিকে অনেক উন্নত হতো, মনে করেন যে চাকরি বাকরি করতে পারতাম। হালকা প্রকৌশল শিল্প, অটোমোবাইল কারখানা, কৃষি পণ্য প্রক্রিয়াজাত সহ নানামুখী শিল্প গড়ে উঠবে এই অর্থনৈতিক অঞ্চলে। এতে অনেক মানুষের কর্মসংস্থানের পাশাপাশি আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে আশা এলাকাবাসীর। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শাহজাহানপুর, বগুড়া। একটু আগে আপনাদের বলছিলাম যে ব্রাহ্মণবাড়িয়ার মতো দাঙ্গা প্রবণ জেলাতেও সুফল মিলেছে বিট পুলিশিং কার্যক্রমে। চালুর 2 মাসেই বিরোধ নিষ্পত্তি হয়েছে 134টি। শুধু তাই না, জেলার 9 থানায় দাঙ্গা, মাদক ও ধর্ষণের মতো অপরাধও কমেছে। শুধু গত নভেম্বর ডিসেম্বরেই এর আগের 2 মাসের তুলনায় মামলা কমেছে 128টি। এই প্রতিবেদনটি আমরা দেখে নিচ্ছি। এটি ব্রাহ্মণবাড়িয়া জেলার 2 দল গ্রামবাসীর সংঘর্ষ। তুচ্ছ ঘটনার জেরে মারামারি, অগ্নিসংযোগ, এমনকি হত্যাও এই জেলায় নতুন ঘটনা নয়। এমন দাঙ্গা, মাদক, শিশু নির্যাতন, ধর্ষণের মতো অপরাধ যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের কাছে, যা নিয়ন্ত্রণে 2020 সালের নভেম্বরে জেলার 9 থানায় একযোগে শুরু হয় বিট পুলিশিং। প্রতিটি ইউনিয়নে একটি ও পৌরসভায় 3 ওয়ার্ডে একটি করে জেলায় 116টি বিট প্রতিষ্ঠা করে শুরু হয় কার্যক্রম। প্রতিটি বিটে একজন এসআইয়ের দায়িত্বে 4 সদস্যের একটি দল মাসে 18 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাধ্যতামূলক দায়িত্ব পালন করছেন। প্রত্যেক ঘরে যেতে আমরা বাধ্য হয়ে যাচ্ছি, আমরা যাচ্ছি, তাদেরকে সেবা দিতে আমরা চেষ্টা করতেছি। আমরা আমাদের সমস্যাগুলো, আমাদের আশেপাশের সমস্যাগুলো সুন্দরভাবে ওদেরকে বোঝাই বলতে পারতেছি। বিট পুলিশিং সভায় এলাকাবাসীর ছোট বড় অনেক সমস্যারই সমাধান হয় তাৎক্ষণিকভাবে। সরাইল থানা 6 নম্বর বিটের 2 ভাই সেলিম জায়েদের পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ সমাধান হলো সভাতেই। ইন্দোনেশিয়ায় 62 আরোহী নিয়ে বিধ্বস্ত 737 বোয়িং বিমানটির ব্ল্যাক বক্সের অবস্থান চিহ্নিত করতে সক্ষম হয়েছে অনুসন্ধানকারীরা। ব্ল্যাক বক্সটি উদ্ধারে অভিযান চালাচ্ছে ডুবুরিরা। পাশাপাশি মানুষের শরীরের কিছু অংশ এবং বিমানটির ল্যান্ডিং গিয়ার সহ কিছু ধ্বংসাবশেষও উদ্ধার করা হয়েছে। এখনও অনুসন্ধান চালিয়ে যাচ্ছে কোস্টগার্ড, পুলিশ, সেনা ও নৌবাহিনীর যৌথ দল। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছে দেশটির প্রেসিডেন্ট। শনিবার বিমান নিখোঁজের পরপরই জাভা সাগরে অনুসন্ধান শুরু করে ইন্দোনেশিয়া সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। সারারাত অনুসন্ধান চালানোর পর রোববার ব্ল্যাক বক্সের অবস্থান চিহ্নিত করা গেছে বলে জানান ইন্দোনেশিয়ার সেনাপ্রধান হাদি তিজাহাজান্তো। ব্ল্যাক বক্স থেকে 2টি সংকেত পাওয়া যাচ্ছে। আশা করছি আমরা খুব দ্রুত ব্ল্যাক বক্সটি উদ্ধার করতে পারব। পরে এটি ট্রান্সপোর্ট সেফটি কমিটির কাছে পাঠানো হবে। তারা ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখবে। ব্ল্যাক বক্সটি উদ্ধারে অভিযান চালাচ্ছেন ডুবুরিরা। এরই মধ্যে বিমানটির ল্যান্ডিং গিয়ার সহ বেশ কিছু ধ্বংসাবশেষও পাওয়া গেছে। এছাড়াও মানবদেহের অংশ এবং যাত্রীদের কয়েকটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। নিহতদের চিহ্নিত করতে স্বজনদেরকে ডিএনএ নমুনা দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। আমরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। আমরা মানবদেহের অংশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। স্বজনদের ডিএনএর সঙ্গে মিলিয়ে তারপর সেগুলো হস্তান্তর করা হবে। এখনো উদ্ধার কাজ চলছে। এদিকে দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই বিমানবন্দরে ভিড় করতে শুরু করেন যাত্রীদের স্বজনরা। তাদের সহায়তায় খোলা হয়েছে তথ্যকেন্দ্র। বিমানটিতে আমার পরিবারের 4 জন ছিল। ছুটি কাটানোর জন্য 3 সন্তানকে নিয়ে স্ত্রী তার স্বামীর কাছে যাচ্ছিল, কিন্তু এই মর্মান্তিক পরিণতি হলো তাদের। বিমানটিতে আমার পরিবারের 5 জন যাত্রী ছিল। কান্না ছাড়া আমার এখন আর কিছুই করার নেই।
বিধ্বস্ত বিমানের যাত্রীদের স্বজনদের প্রতি শোক প্রকাশ করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। সবাইকে প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি যাতে জীবিত কাউকে উদ্ধার করা যায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে জাতীয় পরিবহন কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার ৬২ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে দেশটির পন্তিয়ানাকে যাওয়ার সময় উড্ডয়নের ৪ মিনিট পর বিধ্বস্ত হয় বোয়িং 737 বিমানটি। এর আগে ২০১৮ সালে ইন্দোনেশিয়ার লায়ন এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হয়ে ১৮৯ যাত্রী নিহত হন। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।